ফায়ান গাড়ির স্টিয়ারিং এর উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। এমন কোনো জায়গা নেই যেখানে আরিমার খোঁজ করেনি সে। বরাবরের মতোই সে হতাশ। স্যার, কোথাও পেলাম না ম্যামকে। তাহলে কি ম্যাম নিজে থেকেই নিখোঁজ? ফায়ান বেশ বিরক্ত হলো নাদিমের কথায়, কিন্তু আপাতত চুপ আছে সে। কিছু ভাবছে ফায়ান। ও শিট। বলে ফায়ান একটা ঘুষি দিল সিটে। এত বড় মিস্টেক কিভাবে হতে পারে তার? আরিমার লাস্ট লোকেশন চেক করো। করেছি ভাই। আপনাদের বাসার সামনে যে মোড় আছে ওখানে এসে থেমেছে। আগে বলনি কেন? ফায়ানের স্বর শান্ত, কিন্তু কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছিল। নাদিম ঢোক গিলল। ভাই, ভুলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম ওটা দরকার হলে আপনি জিজ্ঞেসই করতেন। আজকাল বেশি বোঝা শুরু করেছো দেখছি। হ্যাঁ। নাদিম মাথা নিচু করে চুপ হয়ে থাকলো। এখানে বেশি কিছু বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। গাড়ি ঘোরাও, মোড়ের কাছে গাড়ি থামাবে যেখানে লোকজন কম। ফার্স্ট। আরিমা থম ধরে বসে আছে একটা ছোট্ট কুটিরে। দিনের বেলাতে অন্ধকার লাগছে ঘরটা। বাহির থেকে কিঞ্চিত সূর্যের আলো কুটিরের দেয়ালে এসে স্থান পেয়েছে। আচ্ছা, এখন কয়টা বাজে? তার কাছে ঘড়ি নেই, না আছে ফোন। সবকিছু রাতেই নিয়ে নেওয়া হয়েছে। আরিমা বসে বসে ফায়ানের অপেক্ষা করছে। কখন আসবে নেতা সাহেব? তার বিশ্বাস ফায়ান তাকে খুঁজতে আসবে, কারণ এতে তার স্বার্থ রয়েছে। বাহ, এত সুন্দর করে বসে বসে কি ভাবছো? নিশ্চয়ই আমার কথা। বেশি ভেবো না পাখি, আমি তোমার সাথেই আছি। আরিমা লোকটার দিকে শান্ত ভঙ্গিতে তাকালো। এভাবে দেখো না পাখি, আমি যে কন্ট্রোললেস হয়ে পড়ি। আরিমা নিশ্চুপ। চিন্তা করো না সোনা, কিছুক্ষণ পরেই আমাদের সন্তানকে আমাদের কাছে নিয়ে আসার ব্যবস্থা করব। আরিমা এবার খেকিয়ে উঠল। খবরদার, আমার ছেলের দিকে তুমি তোমার নোংরা হাত বাড়াবে না। আর হামা আমার ছেলে, আমিই তার বাবা, আমিই তার মা। তোমার মতো অসভ্য নর্দমার কি কখনো কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে না রাজ। ইস, জান পাখি, তোমার মুখে আমার নামটা এতটা সুইট শোনায় কিভাবে বলো তো? আরেকবার ডাকো সোনা। চুপ করো তুমি। আমাকে এখানে আনার উদ্দেশ্য কি? সেটা কখনোই পূরণ হবে না তোমার। নেতা সাহেব এসে নিয়ে যাবেই আমায়, অপেক্ষা করো। না গো, কিভাবে উদ্দেশ্য পূরণ করতে হয় তা আজ রাজ ভালোভাবেই জানে। সোজা আঙ্গুলে ঘি না উঠলেই রাজ আঙ্গুল বাঁকাতে জানে, তা খুব জঘন্যভাবে। বলে রাজ কিটকিট করে হাসতে লাগলো। আরিমার শরীর রাগে থরথর করে কাঁপছে, তার গা গুলিয়ে আসছে। আরিমার ভাবতেও ঘৃণা লাগে। একসময় সুদর্শন যুবকের হাসি তার বক্ষস্থল আন্দোলিত করত। আরিমা নিজেকে সামলে নিয়ে বলল, দেখো রাজ, তোমার যত দেনা পাওনা রাগ ক্ষোভ আছে সব আমার প্রতি। এর মাঝে ছেলেটাকে টেনো না প্লিজ। ও একটা বাচ্চা। তো ও তো আমার ছেলে। আব্রাহামের শরীরে আমার রক্ত বইছে। আমি আমার ছেলেকে পেতেই পারি। না, ও তোমার ছেলে না, ও আমার ছেলে। আমাকে যা ইচ্ছে করো, কিন্তু আরহামের দিকে দৃষ্টি দিবে না। আরিমা একটু থেমে বলল, দৃষ্টি দিতেও পারবে না, কারণ জানো, সে এখন নেতা সাহেবের কাছে। আরিমার নির্নিমেষ চাহনি দেখে রাজের রাগ উঠে গেল। সে ফায়ানের কথা শুনতেই চায় না। এগিয়ে গিয়ে আরিমার দুই গাল চেপে ধরল। আরিমা টু শব্দটি করছে না। রাজ থেকে সরারও চেষ্টা করছে না। রাজ দাঁত কিরমির করে বলল, নেতা সাহেব তাই না? তো নেতা সাহেব তোকে কি করেছে? এত ফাইন ভক্তি কিভাবে হলি? টাকার লোভে? সেটা তো তোর নেই। ফাইন তোকে কি এমন দেখিয়েছে যার কারণে তুই সারাদিন ফাইনের নাম জপিস? আরিমার শরীরে রাগে রিরি করে উঠল। রাজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। রাজ আরিমাকে ছেড়ে দিয়ে তার গালে সজোরে একটা থাপ্পড় মারল। আরিমা ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলো। আরিমা কপালে চেপে ধরে দাঁড়িয়ে আছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাজ একটু এগিয়ে এসে বলল, অপেক্ষা করো সোনা, একটু কষ্ট সহ্য করো। একটু পরে আমাদের বিয়ে সম্পূর্ণ হবে। আর তোমার মুখে ফাইনের নাম আরেকবার নিলে তোমার মুখ ছিঁড়ে ফেলবো সোনা। আরিমা দাঁত মুখ খিচে রাজের কথা শুনছে। আর একটু সময়ের অপেক্ষা, তারপর রাজের 20 দাঁত ভাঙতে সময় নিবে না সে। স্যার, এখন লোকজন কিছু কম আছে, আপনি মাস্ক পরে নিন। ফায়ান আর নাদিম সকলের অগোচরে বড় মাঠটার দিকে এগিয়ে গেল। লোকজনের সম্মুখে পড়লে বিপাকে পড়তে হবে। নাদিম আর ফায়ান নতুন নির্মাণাধীন বিল্ডিংটার দিকে এগিয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও কিছুর হদিস মিলল না। নাদিম, মাঠের ডান পাশে একটা কুটির আছে না? চলো একবার দেখে আসি। ভাই, ওখানে কি আর থাকবে? ছোট একটা কুটির, পোকাও মারায় না সেদিক। তাই তো আমরা যাব। এই তো আমার পাখি, আম হেয়ার। বেশি পাখি পাখি করো না, উড়ে যেতে টাইম লাগবে না। রাজ হাসল। আমার পাখি, আমার মনের কুঠুরিতে বন্দি করে রাখবো। কাজী সাহেব, ভেতরে আসুন। আরিমা হালকা হাসলো। তুমি বুঝি জানো না রাজ, কদিন আগেই আমার আর নেতা সাহেবের বিয়ে সম্পন্ন হয়েছে।
সেটা তুমি আর আমি আর বাড়ির লোক জানি, মিডিয়ারা জানে না, আর না বাইরের লোক। রাজ বাঁকা হাসলো। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি একটা অযোগ্য মানুষ, একটা কীটের থেকেও অধম তুমি। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, শুধু ভাঙার সময় আসার অপেক্ষা। চুপ, একদম চুপ। তুই বিয়ে করবি না, তোর মরা বাপ মা এসে করবে। খবরদার রাজ, আমার বাবাকে নিয়ে কিছু বলে না জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আরিমা দিশেহারা হয়ে যাচ্ছে রাগে। নিজেকে সামলাতে না পেরে রাজকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। রাজ গালে হাত দিয়ে আরিমার দিকে তাকিয়ে আছে। কিয়ৎক্ষণ পরেই আরিমার দিকে এগিয়ে গেল রাজ। তারপর চুলির মুঠি ধরে এনে কাজীর সামনে বসালো। বেচারা কাজী সাহেব থতমত খেয়ে বসে আছে। তাকেও তো ধরে বেঁধে এনেছে হুমকি দিয়ে। তখন বুঝতে না পারলেও এখন ঢের বুঝতে পারছে ব্যাপারখানা। আরিমা বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ও মনে মনে আওড়াচ্ছে। নেতা সাহেব, আজকেও আপনি লেট? কখন আসবেন? আমার একটুও ভালো লাগছে না। আমি চাই আপনি এসে নিয়ে যান আমায়। আসেন না প্লিজ। খানবিলায় হতাশার ছাপ। বিয়ের সব জোগাড় শেষ, লোকজন আসতে শুরু করে দিয়েছে। তারা এসে সবার আগে জিজ্ঞাসা করছে এমপি সাহেব কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন। তাদের অনেক কষ্ট করে দমিয়ে রেখেছে জাভেদ আর ফিরোজ। তারা তাদের ছেলের কাণ্ডে হতাশ। কোন না কোন মেয়েকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সে আবার বিয়ের দিন পালিয়েও গেছে। এখন এতগুলো লোককে যাচ্ছে তাই বুঝ দিতে হচ্ছে। ফারহা চারিপাশে খুঁজেও কাঙ্ক্ষিত সেই মানুষটাকে না পেয়ে হতাশ হলো ভীষণ। শেষে বন্ধু মহলের কাছে চলে গেল আড্ডা দিতে। তোরা এত শান্ত কিভাবে? বেলার কথাতে সবাই তার দিকে তাকালো। একসাথে এতগুলো দৃষ্টিবোধে বেলা নিতে পারল না, তাই তার কাশি উঠে গেল। সেই সুযোগে মনির তার পিঠে ধূপধাপ কয়েকটা লাগিয়ে দিল। বেচারি না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। অঞ্জনার বয়ফ্রেন্ড? তুই আমাকে মারলি কেন শালা? রাগে বেলা হিস হিস করছে সাপের মতো। হে কাল নাগিনী, এভাবে হিস হিস করছিস কেন? আর মোটেও আমাকে অঞ্জনার বয়ফ্রেন্ড বলবি না। আমি তো মনির খান না। এটা তোকে কতবার বুঝালে বুঝবি তুই? মনির বেলার গলা টেবিলের সাথে চেপে ধরলো। বেলা ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। এদিকে অবস্থা বেগতিক দেখে সবাই জোরসে মনিরের হাত ধরে টেনে বেলার কাছ থেকে ছাড়িয়ে আনলো। বেলা হাঁপাচ্ছে, বেশ ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। মনির এরকম করবে সে ভাবেও নি। এদিকে মনিরের হাত আফরিদ আর শুভ ধরে আছে। সেই সুযোগে ঠাস করে গালে একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল বেলা। সবাই হাঁ করে বেলার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এত তাড়াতাড়ি এরকম কাণ্ড ঘটবে তাকেও ঠাউর করতে পারেনি। এটা কি করলি শালা? দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। এমনিতে মেয়ে মানুষ, তার উপর জাদরেল। নে সামলা যা। বলেই মনিরকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দিল শুভ। বেচারা মনির নিজেও ভাবতে পারেনি এমন কিছু ঘটবে। সে মাথা চুলকে বেলার যাওয়া রাস্তা ধরে এগিয়ে গেল। আচ্ছা আফরিদ, তোকে একটা কথা আজ করি। আফরিদ তখন বিয়ার খাচ্ছিল। সিমরানের কথায় বিয়ারের বোতল ঠোঁটে লাগালো। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিমার বিয়ের দিন দেখেছিলাম কিছু নিয়ে তুই আপসেট ছিলি। আরিমার বিয়ে নিয়ে তো মোটেও এরকম ছ্যাঁকাখোর ভাবে ছিলি না। শুনবি? অবশ্যই। আচ্ছা, সবাই গোল হয়ে বস। আফরিদের কথায় সবাই চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়ল। এর জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমরা প্রস্তুত। ওকে, ফ্ল্যাশব্যাক। সেদিন তোদের সাথে দেখা করার কথা ছিল আমার। তোদের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা হলাম। অটো করে যাওয়ার সময় আমার পাশে বসে থাকা একজন লোক আমাকে বলল, ভাই, আপনার মোবাইলটা দিবেন, ব্যালেন্স শেষ আমার ফোনে। আমিও আমার মোবাইল দিয়ে দিলাম। উনি মোবাইলে কাউকে কল লাগাচ্ছিলেন, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছিল বারবার। আমি বেশি কিছু খেয়াল করলাম না তার দিকেই। গাড়ি কিছু দূর যাওয়ার পরেই আবার ইউটার্ন মারলো। আমি এবার ঘাবড়ে গিয়ে পাশের লোকটাকে কিছু বলবো, তার আগেই আমার মুখে রুমাল চেপে ধরলো লোকটা। সেখানেই জ্ঞান হারালাম আমি। তারপর? সবার উচ্চ আওয়াজের প্রকোপে আফরিদ নিজের কান চেপে ধরল। থামবি তোরা, পাঠা কোথাকার? আমরা পাঠা না, তুই পাঠা। ও হ্যাঁ, তোরা তো পাঠি। ইফরিতের বাচ্চা। থাম তোরা, আমার কাহিনীর মাঝে কথা বলিস না তো। আবার শোন, ফ্ল্যাশব্যাক। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম একটা গাছের সাথে বাঁধা আমি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঝাপসা চোখের সামনে তাকিয়ে দেখলাম ভূতের মতো একটা খাম্বা আমার সামনে দাঁড়িয়ে আছে। একবার মাথা নাড়ালাম, তারপর আবার তাকিয়ে দেখলাম ওটা খাম্বা নয়, একটা মানুষরূপী ভুতুড়ে খাম্বা দাঁড়িয়ে আছে। কে আপনি? আমাকে ধরে এনেছেন কেন? ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। কে আপনি? কথা বলছেন না কেন? আমার পরিচয় জেনে কাজ নেই বাচ্চা, আমি যে বলেছি তাই শোনো। কি বলবেন আমাকে? আমি শুনবই বা কেন? কে আপনি? আগে শোনো। শুনলে ছেড়ে দিবেন? লোকটা হাসলো।
অবশ্যই তুমি তোমার নাদিম হাওলাদার ভাইকে সৌহার্দ্য ফায়ান খানের কাছে খারাপ বানাবে। হোয়াট ননসেন্স! কখনো না। শ্শ্, আগে শোনো পুরোটা। ফায়ান খানের কানে এই খবরটা পৌঁছে দিবে যে নাদিম ফারহার প্রতি দুর্বল, বাকিটা ফায়ান খান দেখে নেবে। বলেই এই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো লোকটা। আপনার কথা আমি কেন শুনবো? হু আর ইউ? হু আই অ্যাম? বলবো অবশ্যই, কেন বলবো না। শোনো বাচ্চা, তুমি আমার কথা অনুযায়ী কাজ করো, না করলে। লোকটা পকেট থেকে ফোন বের করলো, তারপর একটা ভিডিও প্লে করলো যেখানে দেখা যাচ্ছে ভাইয়া গাড়ি করে বাসায় ফিরছে আর তার পাশের গাড়িতে একজন লোক বন্দুক তাক করে আছে। ভিডিওটা দেখে আমার ভাবনার যেন খই হারালো। ঠিক তখনই লোকটা বলল, দেখো বাচ্চা, তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে তোমার ভাই বেঁচে যাবে। ফায়ান অতটাও নির্দয় নয় যে তার বিশ্বস্ত কর্মচারীকে একবার মেরে দেবে। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো, জানো তো বাচ্চা, আমি প্রচুর নির্দয়। আমি রাজি। প্লিজ আমার ভাইয়ার কোনো ক্ষতি করবেন না। সে ছাড়া আমার কেউ নেই, প্লিজ। বাচ্চা, কাঁদে না। আমার কথা অনুযায়ী চললেই তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। আমি রাজি। গুড বয়। তারপর লোকটা আমার গায়ের দড়ি খুলে দিল। লোকটা যেতে যেতে বলল, আমার কথা নড়চড় যেন একদম না হয়, নইলে বুঝতে পারছো, নিশান্ত রাজ শেখ কখনো ডায়লগ মারে না, কাজ করে দেখায়। ফ্ল্যাশব্যাক এন্ড। সবাই টাসকি খেয়ে বসে আছে। এত কিছু ঘটে গেছে আর সে কিছুই বলেনি তাদের। আর এখন দেখো আরামসে সে বিয়ার গিলছে, শালা খচ্চর। কিন্তু তুই ওই ব্যাটাকে হামলা করিসনি কেন? আমি থাকলে ওখানেই হাফ সেঞ্চুরি করে আসতাম। আফ্রিদ খিকখিক করে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি সেঞ্চুরি করতে যেতাম আর ওই ভুতুড়ে থাম্বা আমাকে 6টা মারতে না দিয়ে আমাকে মেরেই সেঞ্চুরি করে দিত। কেন? ওনার পাশে গার্ড ছিল। সবাই আবারও নেতিয়ে গেল। চট করে সিমরান বলল, তাহলে তুই এত শান্ত কিভাবে? হায়ান স্যার সব জেনে গিয়েছিল, তাই আরিমাকে বিয়ে করে নিয়েছে। কিন্তু এর মাঝে আরিমা এলো কোথা থেকে? আরিমা স্যারের বউ হয়ে গেলে ফারা বাসা থেকে বের হবে না। বিয়ের যানজটে সবাই ব্যস্ত থাকবে, ফারাও গার্ডদের সাথে থাকবে। কিন্তু অন্য উপায়ও তো পাওয়া যেত। আমি কি জানি, স্যারকে বল গিয়ে। সবাই আবারও চুপচাপ। ফারহা ওয়াশরুমে এসে মুখে পানি দিচ্ছে। ট্যাপের পানির সাথে করে চোখের পানিও ঝরছে। নিজেকে কেমন অসহায় লাগছে। নিশান্ত রাজ, আমি আপনাকে যে মন দিয়ে বসেছিলাম। চারিপাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। কাজী বহু সময় যাবৎ কাগজ কলম নিয়ে বসে আছে। এদিকে কনে রাজি হচ্ছে না। বিপদ এসে ঘাড় চেপে ধরেছে তার। এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচা যায়। সাইন করবে না? কখনো না। আমার স্বামী থাকতে তোমাকে আমি কখনোই বিয়ে করব না। তোর স্বামী? আরেকবার এই কথা বলে দেখ। রাজ রাগে গড়গড় করছে। আজকে কিছু একটা করে ফেলবে সে। দেখ, তুই আমাকে বিয়ে করবি না? অফকোর্স নট। আমার স্বামী জীবিত আছে এখনো। মেরে দেব তোকে আমি। আরিমা হেসে দিল, তারপর বলল, তুমি মারবে নেতা সাহেবকে? নাইস জোকস। এই পাখি, তুমি না আমায় চোখে হারাতে, এখন কেন ভালোবাসো না আগের মতো? বলতেই রাজ আরিমার গাল হাতে রাজলায় ভরে নিল। আরিমা তবু ঠায় দাঁড়িয়ে আছে। বাসনা ভালো আগের মতো না আমাকে? ভালোবাসবো? তাও তোর মতো কিটকে? আগে আমি বড্ড বোকা ছিলাম, তাই একজন খুনিকে মন দিয়ে বসেছিলাম। তোর সাথে এখনো ভালো ব্যবহার করছি দেখে ভাবিস না তুই সব ভুলে গিয়েছি আমি। এবার রাজ তার গাল চেপে ধরল। তুই আমাকে কি করবি? পুচকি মেয়ে একটা। তোর দুর্বলতা আমি জানি না ভেবেছিস? খতম করে দিব, যেভাবে খতম করেছিলাম রামিসাকে। আরিমার চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল। সে রাজের হাত দুটো ধরে পিছনে মুড়িয়ে নিল। তারপর তার এক হাতের কনুইয়ের সাহায্যে রাজের গলা আঁকড়ে ধরল। জোরে চেপে ধরে আছে আরিমা রাজের গলাটা। রাজ হাঁসফাঁস করছে, কিছুতেই ছুটতে পারছে না। আরিমার হাতে এত শক্তি এলো কিভাবে তা বোধগম্য হলো না রাজের। ঠিক তখনই ফায়ান আর নাদিম প্রবেশ করলো। আরিমার এমন রূপ দেখে নাদিম ভড়কালো, কিন্তু ফায়ান নির্বিকার। তার কি ভেবেছিস আমি কিছুই জানি না? সব ভুলে গেছি। সুযোগের অপেক্ষায় ছিলাম, তোকে তিলে তিলে মারবো আমি। আমার সব কষ্টের কারণ তুই। একমাত্র তুই আমার জীবন নরক করে তুলেছিস। পরপর কয়েকটা পাঞ্চ মেরে দিল রাজের মুখে আরিমা, তারপর তাকে মাটিতে ছুঁড়ে ফেললো। আমার এত কিছুর পেছনে দায়ী তোরাই না আমাকে ট্রেনিং করিয়েছিলিস? ভুলে গেছিস সব? তোরাই আমার জীবন নরক করেছিস। কি ভেবেছিস আমি জানি না? তোকে ভালোবাসাটা আমার জীবনের প্রথম ভুল ছিল, দ্বিতীয় ভুল হলো তোকে বাঁচিয়ে রাখা। আরিমা রাজের চুল টেনে ধরলো। এদিকে কয়েকটা ঘুষি খেয়ে রাজের অবস্থা বেহাল। সে আরিমাকে ধাক্কা দিয়ে পালাতে গেলে ফায়ান বলে উঠল, পালাতে চেষ্টা করো না, লাভ হবে না। নাদিম এগিয়ে এসে রাজকে ধরে বাহিরে নিয়ে এলো।
সেখানে আগে থেকে পুলিশ দাঁড়ানো ছিল। নাদিম রাজকে দিয়ে এসে ফায়ানের পাশে দাঁড়ালো। আরিমার কথা নাদিমের মাথার উপর দিয়ে গেছে সব। একটা ব্যাপার সে বুঝতে পেরেছে, একসময় আরিমা রাজকে ভালোবাসতো। তা বউ, আপনার কাজ শেষ হলে যেতে পারি? আমার বাচ্চাটা অপেক্ষায় আছে আপনার। আরিমা চোখ তুলে ফায়ানের দিকে তাকালো। সেই অবস্থায় বিয়ে করবে কিভাবে? চিন্তা করো না বউ, ইতিহাসে এই প্রথম কোনো মেয়ে হুডি পরে কপালে রক্তে শুকিয়ে যাওয়া অবস্থায় বিয়ের পিড়িতে বসবে। বলে ফায়ান আরিমাকে কোলে তুলে হাঁটা লাগালো। সমস্যা কি আপনার? যখন তখন কোলে উঠিয়ে কেন নেন লুচ্চা নেতা সাহেব? চুপ করবে? আমার সমস্যা হচ্ছে, কোল থেকে ফেলে দিব একদম। আরিমা ফিসফিস করে বলে উঠল, অন্যদের দেখি বউ পক পক করলে বর চুমু দিয়ে চুপ করিয়ে দেয়, আর এই ফটকা আমায় থ্রেট দিচ্ছে। আরিমার কথা শেষ হতেই ফায়ান মুখ বাঁকিয়ে হাসলো। তার বউয়ের তর্স হয়েছে না। এদিকে নাদিম মুচকি মুচকি হাসছে তাদের কাণ্ড দেখে। তারপর একটা স্বস্তির শ্বাস ফেললো সে। যাক, আপাতত পরিবেশ ঠান্ডা। ফিরোজ খান গাল ফুলিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। আপাতত মেহমান সবাই ভিতরে, তাই এখানে কেউ এসে তাকে ডিস্টার্ব করবে না। ছেলের কাণ্ডে এসে আসলেই হতাশ। ছেলে হয়ে বাপকে এমন কথা কেউ বলে নাকি? একে না দেখলে বোধহয় তার জানাই হতো না। কিছুক্ষণ আগে ফায়ান ফিরে এসেছে সাথে আরিমাকে নিয়ে। আরিমার পরিধানে একটা সিম্পল শাড়ি আর মাথায় হিজাব লাগানো, মুখে মাস্ক দিয়ে ঢেকে রেখেছে। হবু পুত্রবধূর এহেন রূপ দেখে ফিরোজ খান আবার হতাশ হয়ে গেলেন। বিয়েতে অন্তত কেউ একটু সাজে। এই মেয়ে তো আরও নিরামিষ। দুই নিরামিষ মিলে সংসার করবে কিভাবে? নাতি নাতনির মুখ আদৌ দেখা হবে? তারপর মনকে এই বলে বুঝ দিলেন, পালিয়ে যাওয়া মেয়ে তো আর বিয়ের জন্য রাজি না যে সাজুগুজু করে বিয়ের পিড়িতে বসবে। কিন্তু মেয়েটা পালালো কেন? তার ছেলে লাখে একটা, চেহারা, ব্যবহার, সুনাম, টাকা পয়সা কোনো দিক থেকে কমতি নেই তার ছেলের। এই মেয়েটা কি অন্য কাউকে ভালোবাসে? নাহলে পালাবে কেন? এসব ভাবতে গিয়ে ফিরোজ খান আবারও হতাশ হচ্ছেন। পরক্ষণে একটা কথা মনে পড়তেই ওনার রাগ উঠে গেল। এই নাকি আমার ছেলে, বাপকে কি নাকি বলে বসে সবার সামনে, লজ্জায় ফেলে। কি রে, তোকে লজ্জা দিল আবার? ফিরোজ খান তাকিয়ে দেখে তার ছোটবেলার বন্ধু রাশেদ। এত দেরি করলি কেন? আর একটু পরে আসলে তো খাবার দাবার শেষ হয়ে শুধু প্লেট নিয়ে যেতে হতো। সমস্যা কি? প্লেট বিক্রি করে না হয় বিরিয়ানি খেতাম, তাও তো বলতে পারতাম সৌহার্দ্য ফায়ান খানের প্লেট বিক্রি করে বিরিয়ানি খেয়েছি। ফিরোজ খান হেসে দিলেন। দুজনেই হাসতে লাগলো। কতদিন পর তাদের দেখা। ব্যবসার জন্য ফিরোজ খান বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। এর সাথে ভাই জাবেদ খান থাকে। তারা আর সময় কোথায় পায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার? এবার বল, কে তোকে লজ্জা দেয় পাবলিক প্লেসে সৌহার্দ্য ফায়ান খানের বাপকে লজ্জায় ফেলে? কে সেই ছাগল? সে কি জানে না এমপি জানলে তাকে কি করতে পারে? আরে বলো থাম, এত ঢং করার কারণ নেই। আমার নিমকহারাম ছেলে আমাকে লজ্জা দেয়। রাশেদ থতমত খেয়ে গেল। ফায়ান আবার তোকে কিসের লজ্জা দিবে? শোন তবে। ফায়ান গাড়ি থেকে নামার পর ফিরোজ খান তার দিকে এগিয়ে যায়। এদিকে বর বউ একসাথে এসেছে দেখে সবাই অবাক হয়ে তাদের দেখতে ছুটে আসে। ফিরোজ গিয়ে ছেলেকে বলে, বাবা ফায়ান, এসব কি? কিসব কি? তুমি কি পাঞ্জাবি পরে বিয়ে করবে? না মানে একটা শেরওয়ানি পরলে ভালো হতো না? কেন শেরওয়ানি পরবো কেন? আমার শেরওয়ানি ভালো লাগে না। এমন করে না বাবা, আমি গার্ডদের বলে দিচ্ছি, তারা তোমার জন্য আর বৌমার জন্য পোশাক আনবে। তোমার বৌমা আর আমি দুজনেই এই পোশাকে কমফোর্টেবল। তুই বুঝছিস না? উফ আব্বু, তোমার যদি একান্তই সমস্যা হয়ে থাকে শেরওয়ানি তুমি পরে ফেলো, আর একটা ভালো শাড়ি এনে আম্মুকে পরিয়ে আবার বিয়ে করে নাও। আমরা তো তোমার বিয়ে দেখিনি, সেই সুযোগে বিয়েটাও দেখা হয়ে যাবে। বাপ ছেলে একসাথে বিয়ে করব, কি বলো? সবাই হো হো করে হেসে দিল, যেন হাসতে হাসতে লুটোপুটি খাবে। এদিকে ফিরোজ খানের মুখ থমথমে হয়ে গেল। গাধা কোথাকার, আমার বিয়ের সময় কি তুই ছেলে যে দেখতে পাবে? উফ আব্বু, তুমি কি তোমার বিয়ের দিন আমার কথা শুনেছিলে বলো? শুনোনি তাই না? আমিও আমার বিয়ের দিন তোমার কথা শুনছি না। আরে আমার বাপ, আমার বিয়েতে তুই ছিলিসই না। তো আজকাল দেশ কত আপডেট হয়েছে, চাইলে আমাকে আগে পৃথিবীতে এনে তারপর ধুমধাম করে বিয়ে করতে পারতে। এখন সরো, আমি ভিতরে যাব, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে যে। আজকালের পোলাপাইন বাবা মায়ের কথা শোনেই না, এদের যে কি হবে। ফায়ান ভিতরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। মনে নেই আব্বু, তোমাকে বিয়ে করানোর জন্য দাদু তোমার পিছনে লাঠি নিয়ে কত ঘুরেছে, পিঠেও তো কয়েক ঘা পড়েছিল। তুমিও তোমার বাপের অবাধ্য সন্তান ছিলে।
সেই তুলনায় আমি তোমার থেকে ফার্স্ট। এই যে আমাকে বলতে হলো না একজনকেই দুবার বিয়ে করে নিচ্ছি। ফিরোজ খান টাসকি খেলো। ফায়ান কিভাবে জানলো তার বাবা বিয়ে করানোর জন্য তাকে লাঠিপেটা করেছে? আজকাল ছেলে তার উপরও রিসার্চ করে নাকি? রাশেদ হাসছে, হাসতে হাসতে ফিরোজ খানের উপর ঢলে পড়ছে। বাবা ছেলের কাণ্ডে সে বিমোহিত যেন। হইছে, দাঁত দেখানো বন্ধ কর, দুর্গন্ধ আসছে। সাথে সাথে রাশেদ হাসি বন্ধ করে দিল। ফিরোজ এখন ক্ষেপে আছে, কিন্তু হাসি থামার নাম নেই তার। অপারগ হয়ে মুখ টিপে হাসছে সে। চল, বিয়ে মনে হয় শেষ হতে চললো। আমার তো কোনো মূল্যই নেই, তাড়াতাড়ি চল, নাহলে তুই খাবারটাও খেতে পারবি না। বিয়ে পড়ানো শেষ। আরিমা আর ফায়ান পাশাপাশি বসে আছে। আরিমার কোলে আরহাম চুপটি করে বসে আছে। একদিন মাম্মাকে কাছে না পেয়ে ছেলেটা কেমন নেতিয়ে গেছে। আরিমার বেশ মায়া হলো তার ছেলের প্রতি। মাথায় একটা চুমু খেলো আরহামের। ফায়ান একবার আরিমার দিকে তাকালো, আরেকবার আরহামের দিকে। তারপর হালকা হেসে আবারও ফোনে মনোযোগ দিল। বিয়ে বাড়িতে কেউ বাচ্চাটার সম্পর্কে কথা তুলছে না। তারা ভাবছে কনের রিলেটিভের বাচ্চা হবে হয়তো। কতই তো বিয়ে দেখেছে তারা, নতুন বউয়ের কোলে বাচ্চারা বসে থাকে, যেন এটাই তাদের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কনের বাড়ির কেউ নেই, এটা তাদের ভাবার বিষয় নেই। সৌহার্দ্য ফায়াত খান নিশ্চয়ই অযোগ্য কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিবে না। ফারা ফায়ানের কাছে এসে দাঁড়ালো। কারো উপস্থিতি পেয়ে ফায়ান মাথা তুলে তাকিয়ে দেখলো ফারা তার দিকে তাকিয়ে আছে। এক পলক তার দিকে তাকিয়ে আবারও ফোনে মনোযোগ দিল ফায়ান। কিছু বলবি? তেমন কিছু না, আরুকে ঘরে দিয়ে আসি ভাইয়া, রাত অনেক হলো। আরহামকে সাথে নিয়ে যা, নয়তো বাসরে ডিস্টার্বনেস তৈরি করবে। আরিমার কাশি উঠে গেল, যেন সে শুকনো মাটিতে আছাড় খেলো। ফারহা ড্যাব ড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মাগো, তার ভাই এরকম ঠোঁটকাটা স্বভাবের কবে হলো? ফারহা এক ভ্রু উঁচু করে আরিমার পানে দৃষ্টি দিল। ফারহার দৃষ্টি দেখে আরিমা মিনমিন করে বলল, আমার দিকে দেখছিস কেন? আমি কি করেছি? তাই তো ফারু, ভাবির দিকে কে ওভাবে তাকায়? আমার বউকে সম্মান দিবি। আরিমা যেন ভিমরি খেলো, এই লোকটা কি শুরু করেছে। ফারহা বেশ বুঝতে পারছে ভাই আরিমাকে জ্বালাচ্ছে। সে তাদের মাঝে থাকতে চায় না, তাই আরহামকে জোরপূর্বক আরিমার থেকে নিয়ে এলো। আরহাম ঘুমে কাদা। ফারহা যেতেই আরিমা খেকিয়ে উঠল। আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই, বেশরম পুরুষ। ফায়ান ফোন থেকে দৃষ্টি সরিয়ে আরিমার দিকে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, কেন? আমি কি প্যান্ট খুলে ঘুরছি যে আমার লজ্জা থাকবে না? আমি তো বস্ত্র সহ বসে আছি, বস্ত্রহীন তো নই আমি। এই তোমার মতলব কি? আরিমা এবার চোখ বড় বড় করে তাকালো ফায়ানের দিকে। আমার মতলব মানে? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাইছো? বলেই ফায়ান সন্দিহান চোখে তাকালো আরিমার দিকে। আরিমা হাঁ করে ফায়ানের দিকে তাকালো। তার নেতা সাহেব কি দিন দিন লাজ লজ্জা খোয়াচ্ছে? ছি ছি, ভয়ঙ্কর কাণ্ড। ফায়ান আরিমার দিকে ধ্যান দিল না। মেয়েটা এবার কিছুক্ষণ ভাবুক তাকে নিয়ে। বউয়ের ভাবনায় থাকাটাও একটা যোগ্যতা, ভাগ্য লাগে। তার উপর বউ সুন্দরী হলে তো কথাই নেই। এই যে আমার হতাশ বাবা, এভাবে ঘুরঘুর করছো কেন? কে হতাশ? আমাকে তোর হতাশ মনে হয়? না, তুমি তো সারাদিন কথায় কথায় হতাশ হয়ে পড়ো, তাই এই নাম তোমার জন্যই পারফেক্ট। হারামজাদা, বিয়েটা খালি শেষ হোক। চুল খুলে দাও, বেনি ভেঙে দাও বন্ধু আমার, ভাঙা মনে শত্রুতা ভরে দাও আবার। উদ্ভট তুমি আর তোমার সব কবিতা। হঠাৎ রুমে ফায়ানের উপস্থিতি পেয়ে ভরকালো আরিমা। মাত্রই তো রুমে আসলো, এখনই ফায়ান হাজির। আমার রুম আমি আসবো না? আরিমা তবদা খেয়ে গেল। আপনি বুঝলেন কিভাবে? আমি যেভাবে চোখ দুটো রসগোল্লার মতো বানিয়ে রেখেছো তাতেই বুঝে গেছি। ও যাকগে, তোমার কবিতাটা সুন্দর ছিল, কিন্তু কবিতায় সামান্য ভুল আছে। আরিমা ভ্রু কুচকে তাকালো। তার কবিতায় কি ভুল আছে? ফায়ান এক পা করে আরিমার দিকে এগিয়ে গেল। তারপর তাকে পেছন দিকে ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকানো চুলগুলো ছেড়ে দিল। ব্যালকনির গ্রিলের সাথে আরিমাকে হালকা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুল খুলে দাও, বেনি ভেঙে দাও বন্ধু আমার, ভাঙা মনে ভালোবাসা ভরে দাও আবার। আরিমা ঈষৎ কেঁপে উঠল। বুঝতে পেরে ফায়ান বাঁকা হাসলো। আরিমার চুলে মুখ ডুবিয়ে হালকা ঘ্রাণ নিল ফায়ান, তারপর ভ্রু কুচকালো সে। তুমি কি শ্যাম্পু ইউজ করো? এই অবস্থায় এরকম কথা আরিমা মোটেও আশা করেনি। মনে মনে আনরোমান্টিক উপাধি দিয়ে দিল তার নেতা সাহেবকে। চলো নামাজ পড়বে। আরিমা সাই জানালো। দুজনাই অজু করে এসে নামাজ আদায় করে নিল। জায়নামাজ উঠিয়ে রেখে আরিমা বলল, আমি কোথায় ঘুমাবো নেতা সাহেব? ফায়ান ঠাস করে আরিমার দিকে তাকালো। আরিমা দৃষ্টি নিচু করে নিল। এভাবে কেউ তাকায়? ওর বক্ষস্থল যে ধুকপুক করে, উনি বুঝি তা জানেন না। বউ তুমি কোথায় ঘুমাবে মানে? আমার বুকে ঘুমাবে।
আরিমা আজ অবাকের ঠেলায় জ্ঞান হারাবে। কি? কখনো না। আশ্চর্য, বউ আমার, বিছানা আমার, ঘর আমার। একবার না, দুইবার বিয়ে করা বউকে যদি নিজের বুকে না নিয়ে ঘুমাই, পুরুষ সমাজ আমাকে মেনে নিবে না বউ। বলেই আরিমাকে একটানে তার বুকে ফেলে দিল। আরিমার মাথা হ্যাং হয়ে গেছে। নেতা সাহেবকে নিশ্চিত ভূতে পেয়েছে। এরকম উদ্ভট আচরণ হঠাৎ। আচ্ছা, আমি যা জানি নেতা সাহেব তা জেনে যায়নি তো? আরিমা মুখ তুলে ফায়ানের দিকে তাকালো। ঠিক তখনই ফায়ান আরিমার কপালে কিস করে দিল। আরিমা ফায়ানের বুকে মুখ লুকালো। তার কেমন শান্তি শান্তি ঠেকছে। তার কারণ কি হতে পারে? ফায়ানের বুকে সে, এই তার কারণ। তুমি আমার বউ, আমার পবিত্র ফুল। চিন্তা নিয়ে নিয়ে শুকিয়ে যেও না। আমার আদর করতে প্রবলেম হতে পারে, পরে দেখা যাবে একটা চুমুর ভারও নিতে পারছো না। আমি তোমার পাশে আছি, তোমার সব যুদ্ধের হাতিয়ার আমি হব বউ। বলেই আরিমাকে আরেকটু আঁকড়ে ধরল ফায়ান। কি গো নতুন বউ, সকাল সকাল এভাবে রাঙা মুখ করে বসে আছো কেন? আমাদের রঙ্গিলা বধূ, কি ব্যাপার? আরিমা চোখ ছোট ছোট করে ফারাকে দেখছে। মেয়েটার মাথায় চলছে কি? কি রে, এইভাবে বলছিস কেন? কিভাবে বলবো সোনা? বই, তোর কি হয়েছে? বাদ দে, আগে বল কাল রাতে কিভাবে কাটালি? মানে? দেখো তার গাল দুটো রসগোল্লা হয়ে আছে। কেন কেন বলো দেখি। ফাজিল, উনি তোর ভাই লাগে, এসব বলতে লজ্জা করে না? ভাইয়ার আগে তুই আমার বান্ধবী, আমার রাইট আছে। তো তুই সহ বাসর ঘরে ঢুকতিস? ফারা এবার কপাল চাপড়ালো। কাকে কি বলছে? দুজনাই নিরামিষ। তা তার বোঝা উচিত ছিল। ভাইয়া কোথায়? তুই একা কেন রুমে? উনি 4টার দিকে একটা কল পেয়ে চলে গেছেন। মানি কই গেছে? আটকালি না কেন? আজ তো বৌভাত। তোর ভাই কোনো বাচ্চা না, যথেষ্ট অ্যাডাল্ট উনি। তার উপর একজন নেতা, ওনার তো কাজ থাকবেই কত ধরনের। কি রে, একদিনে পাকা কিন্নির ভাবছে রাতে ডোজ বেশি পড়ছে? বলে কিটকিট করে হাসতে লাগলো ফারহা। আরে দূর পাগলা, সেসব কিছুই না। আচ্ছা, তুই ভাইয়াকে ভালোবাসিস তাই না? সেই ছোটকাল থেকে। আরিমা হকচকিয়ে গেল। এসব কি বলছে ফারহা? সে কি সব জেনে গেল? মানে এসব কি বলিস? আমি জানি শোনা। কিভাবে? আরিমার হাসফাস লাগছে। সে এত তাড়াতাড়ি ধরা পড়তে চায়নি। দোস্ত, নেতা সাহেবকে বলিস না প্লিজ। আরিমার চোখ পানিতে টলমল করছে। এই ব্যথা যে কাউকে বোঝানোর নয়। সে ছোটকাল থেকে একজনকে মন দিয়ে বসেছিল, কিন্তু ষোড়শীতে যে বিরাট ভুল করে বসেছিল। এরকম ভুল কিভাবে করেছিল সে? ছি! ফায়ান সব জানলে তাকে কি মেনে নিবে না? আর তাকে হারাতে পারবে না সে। কি রে, কই হারালি? আই লাভ ইউ রে। আই লাভ ইউ টু রে। ফারহা আরিমাকে জড়িয়ে ধরল। তার ভীষণ কান্না পাচ্ছে। আমি ভাবতেও পারিনি তোকে আবার ফিরে পাবো। আমার যে ফিরতেই হতো, অপরাধীদের শাস্তি দিতে হতো না। ভাই, সব শেষ হয়ে গেল, সব শেষ। ফায়ান নিজের টেবিলের উপর বসে আছে। পার্টি অফিস সম্পূর্ণ খালি, শুধু সে আর নাদিম এখানে উপস্থিত। এমত অবস্থায় নাদিমের কথা শুনে বেশ বিরক্ত হলো ফায়ান। এভাবে মহিলাদের মতো কথা বলছো কেন? ভাই, রাজ দেশ ছেড়েছে। প্রাইভেট প্লেনের মাধ্যমে সে রাতারাতি বাংলাদেশ থেকে কেটে পড়েছে। তো চুলোই যাক, তোমার শাস্তি আছে নাদিম। নাদিম ভরকালো, ঘাম ঝরছে তার। সে কোনো ভুল করেনি তো? ভাই, আমার দ্বারা কোনো ভুল হয়েছে? চরম ভুল করেছো তুমি, এই ভুলের মাপ নেই। ভাই, তোমার কি আক্কেল গুরুম হয়েছে? কাল আমার বিয়ে হলো, বউয়ের সাথে বাসর তো দূরে থাকে, একটু শান্তিতে ঘুমাতেও পারলাম না। কি করা উচিত তোমাকে? নাদিম হাঁ করে ফায়ানের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না ফায়ান এরকম নির্লজ্জ হয়ে গেছে। পরক্ষণে নিজের মাথায় চাটি মারল নাদিম। ভাই যদি জানে সে মনে মনে কি বলছে, নির্ঘাত গর্দান যাবে তার। শোনো, একটা কথা বলি। ফায়ানের গম্ভীর কণ্ঠে নাদিম একটু নড়ে চড়ে বসলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি। নাদিম চরম আশ্চর্য হলো, যেন তবদা খেয়ে বসে আছে। ভাই, বউ না হলে তো বুঝবে না কিভাবে মাঝরাতে ডেকে আনো। তোমার বাসরাতে তোমাকেও আমি এইভাবে ডেকে এনে প্রতিশোধ নিব। নাদিম ভেবাচাকা খেয়ে গেল, শুকনো ঢোক গিলল। ভাই, পাত্রী কোথায় পেলেন? কেন, ফারহাকে ভালো লাগে না তোমার? শেষ। নাদিম বুঝি জ্ঞান হারাবে। বিয়ে করে ফায়ানের মাথা একদম গেছে। কি বলছেন এইসব ভাই? আমি? দেখো, এত কথা বলতে নারাজ আমি। হঠাৎ ফায়ানের ফোনটা বেজে উঠল। ফায়ান বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। এই মোবাইলে বারবার তার বউয়ের থেকে তাকে সরিয়ে আনে। স্যার, এলাকায় মারামারি হয়েছে, জলদি আসুন স্যার। বিকেলে আসছি। কিন্তু আর কিছু বলতে না দিয়ে ফায়ান কল কেটে দিল। তারপর বলল, নাদিম, গাড়ি বের করো, আমার ভীষণ বউ বউ পাচ্ছে। বউটা নিশ্চয়ই রেগে আছে, তাকে মাঝরাতে ফেলে চলে আসতে হয়েছে।
এই বলে ফায়ান অফিস থেকে বেরিয়ে গেল। নাদিমও পিছু পিছু ছুটছে। বিয়ে করার সাইড এফেক্ট এসব নয় তো ভাই কশিনকালেও কাজে হেরফের পছন্দ করেন না। কি সাংঘাতিক সে আর ফারহা। এসব ভাবতেই গাল দুটো টমেটো হয়ে গেল নাদিমের। ইস কি লজ্জা, কি লজ্জা। কিরে তোরা জামাই কোথায়? আরিমা খেয়ে দিয়ে এসে নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। বাইরে গেলেই ভেড়াগুলোর জন্য পিপাকে পড়তে হবে। কি না কি প্রশ্ন করে বসে। হঠাৎ আকস্মিক কণ্ঠ শুনে চমকে গেল সে। তোরা এইখানে কেন? 6 ভেড়ার ছানাকে একত্রে দেখে আরিমা ভড়কালো। যাদের থেকে পালানোর চেষ্টা করছে তারাই হাজির। ছাড় তো এসব নেতা ফেতার চরিত্র গোবরের মতো পবিত্র। দেখ কার সাথে না কার সাথে ফুর্তি করছে। আরিমা চোখ পাকিয়ে আফ্রিদের পানে তাকালো, চোখ দিয়ে ভস্ম করে দিবে যেন। দোস্ত মজা করেছি, স্যার দুশ্চরিত্র না আমরা জানি। আরিমা ঠাস করে একটা কিল বসিয়ে দিল আফ্রিদের পিঠে। আফ্রিদ ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। সুন্দরী মেয়েদের হাতের জোর বুঝি বেশি? আরেকদিন এইসব ফালতু কথা বলবি তুই তো। সরি দোস্ত, আর বলবো না। মা গো, পিঠ চলে যাচ্ছে যেন। কিরে বেলা, শুনেছিলাম তোরা নাকি ঝগড়া লাগিয়েছিলি? আরিমার কথায় বেলা মিটমিট করে হাসলো। তোর বয়ফ্রেন্ডের কি খবর? কাল রাতে ব্রেকআপ করেছি দোস্ত। আরিমা চোখ কপালে। এই মেয়ে বলে কি জামা কাপড়ের মতো ছেলে বদলায়? তো কাছিস না কেন? আরেকটা পটিয়েছি তাই। বেলার টপাটপ উত্তর শুনে ফারহা ঠাস করে আফ্রিদের উপর পড়ে যেতে নিল। আরিমা তাকে হ্যাচকা টান দিয়ে সোজা দাঁড় করিয়ে দিল। কে সেই হতভাগা? বেলা মুচকি মুচকি হাসছে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে উৎসুক দৃষ্টিতে। মনির! আরিমা চিৎকারে সবাই কানে হাত দিল। মনির তুই? শেষমেশ অঞ্জনার বয়ফ্রেন্ড? বেলাতে এসে থামলো। দোস্ত, মনির লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আমার কোনো দোষ নেই, ও জোর করে আমার সাথে রিলেশনশিপে জড়িয়েছে। অসহায় কণ্ঠে বুলি আওড়ালো মনির। কি বলি তুই? এই তোরা থামবি? তোদের কাছে ট্রিট প্রাপ্য আমরা। এখন বল দুলাভাই কোথায়? তাকে দেখছি না যে। এই যে আমার শ্যালক শ্যালিকারা, আমাকে মিস করছো বুঝি? হঠাৎ ফায়ানের আগমনে সবাই ভরকে গেল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল সবাই। এখানে থাকা বিপজ্জনক তাদের জন্য। সবার যাওয়ার দিকে তাকিয়ে ফায়ান মুচকি হাসলো, তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওপাশে যারা ছিল হঠাৎ শব্দ পেয়ে তারা লাফিয়ে উঠল। দুলাভাই ডেঞ্জারাস। দরজা কেন বন্ধ করলেন? নিশ্চয়ই কিছু খাননি। আসেন আপনাকে খেতে দিই, অনুষ্ঠান শুরুর অনেক দেরি। ফায়ান কিছু বলল না। আরিমার দিকে এগিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর এক হাত আরিমার পিঠে রেখে বলল, আমার না ভীষণ বউ বউ পাচ্ছে, তাই সব কাজ রেখে তোমার কাছে ছুটে এসেছি বউ। আরিমা হতবাক। কাল রাত থেকে ইনার হয়েছে এটা কি? কিরকম নির্লজ্জ মার্কা কথা বলছেন নেতা সাহেব? আপনি দিনকে দিন নির্লজ্জ বেহায়া নেতা হয়ে যাচ্ছেন। ছাড়ুন আমায়। ওদের বের করে দিলেন কেন? কি ভাববে ওরা? আমি তাদের বের করিনি। নতুন দম্পতিকে প্রাইভেসি দিতে হয়, তা তোমার ভেড়ার বাচ্চারা জানলেও তুমি জানো না। আমাকে ছাড়ুন লুচ্চা বেটা। আমি লুচ্চামো করেছি? ফায়ান এক ভ্রু উঁচু করে আরিমার দিকে তাকালো। না করেননি, ছাড়েন। আরিমা ছুটার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফায়ান আরিমাকে ছেড়ে দিয়ে এক হাত দিয়ে গাল চেপে ধরলো, তারপর ডান গালে একটা চুমু দিয়ে সরে এলো। আমির ডান গালে এক হাত রেখে হাঁ করে তাকিয়ে আছে ফায়ানের পানে। ফায়ান মুচকি মুচকি হেসে বলল, বউ আরেকটা চুমু দিব? এভাবে তাকিয়ে থেকো না, হলে চুমুর ডোজ বেড়ে যাবে। অসভ্য, চরম অসভ্য আপনি। ফায়ান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। বাহ, বৌমা তো মাশাআল্লাহ বলেই আরিমার কপালে একটা চুমু খেলো ফায়ানের খালামুনি। খালামণি, তুমি ওকে চুমু না দিয়ে আমাকে দাও। মিসেস রুবিনা ফায়ানের দিকে তাকিয়ে বলল, কেন? তোকে কেন চুমু দিব? বৌমাকে দেব। কি সুন্দর দেখতে মেয়েটা। তোর মতো ছাগল কিভাবে একে পটালো? হ্যাঁ রে, কালো জাদু করিসনি তো আবার? উফ খালামণি, তুমি বোঝো না কেন? তোমার বৌমাকে চুমু খাওয়ার জন্য আমি আছি, কিন্তু আমাকে চুমু খাওয়ার জন্য কেউ নেই। বলেই মুখটা দুঃখী দুঃখী ভাব করে নিল ফায়ান, যেন নিষ্পাপ শিশু সে। এদিকে আরিমা বিষম খেলো। এতক্ষণ সে মুচকি মুচকি হাসছিল। তাদের কাহিনী দেখে এবার ইচ্ছে করছে এক ঘুষিতে বৃন্দাবন পাঠিয়ে দিতে ফায়ানকে। চরম অসভ্য নেতা সাহেব, ভীষণ অসভ্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।